দীঘায় বিজ্ঞান কেন্দ্রে দুদিনের ইনোভেশন ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। দীঘা বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হলো ইনোভেশন ফেস্টিভ্যালের। এই প্রথমবার পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে দীঘা সায়েন্স সেন্টারে আয়োজিত হচ্ছে দুদিনের ইনোভেশন ফেস্টিভ্যাল। বিভিন্ন জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে ও তাদের বিজ্ঞান মনস্ক ভাবনার বিভিন্ন প্রতিভা বিকশিত করেছে এই ফেস্টিভ্যালে। একদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ উড়িষ্যা রাজ্যের অনেক ছাত্রছাত্রী এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। দুদিনের এই ফেস্টিভ্যালে যেমন প্রদর্শনী রয়েছে, অন্যদিকে সাহিত্যের আসর রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান মনস্ক ভাবনায় তাদের সৃজনশীল ভাবনাগুলির উপস্থাপনার জন্য এই মঞ্চকে বেছে নিয়েছে। দীঘা বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোঅর্ডিনেটর নিরঞ্জন গুপ্তা বলেন, দুদিন ধরে ছাত্রছাত্রীদের আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করব ও তারা তাদের প্রতিভা প্রদর্শন করবে ইনোভেশন ক্যাম্পে। কেন্দ্রের উদ্যোগে দুদিনের এই সায়েন্স ইনোভেশন মেলা কি বলবেন? এই প্রথমবারের মতো ইস্টার্ন ইন্ডিয়া ইনোভেশন মেলা আমরা আয়োজন করছি। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত অন্যান্য জায়গায় যেরকম পাটনা, ভুবনেশ্বর, শিলিগুড়ি, বর্ধমান, পুরুলিয়া এসব জায়গায় ইনোভেশন হবে ছেলেরা যে ধরনের সৃজনশীল কাজ করছে তাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তারা কাজের মানটা কতটা সেটাকে যথার্থ যারা এই বিষয়ে পারদর্শী সেরকম প্রফেসরদের কাছে তুলে ধরা, যাতে আগামী দিনের কিছু দিক নির্দেশ তারা পেতে পারে, সেই হিসাবে এইটা আয়োজন করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্লোবালি ইন্ডিয়া একটা খুব স্ট্রং পজিশনে আছে, যেটা হচ্ছে যে এর মেজর অফ দ্য পপুলেশন হচ্ছে ইয়াং এবং এই ট্রেন্ডটা চলবে 2054 সাল পর্যন্ত। সুতরাং এই অবস্থায় আমাদের আত্মনির্ভরশীল হয়ে যদি আগামী দিনে টেকনোলজি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশের পক্ষে ভালো, বাইরের উপর ডিপেন্ড না করে। 3 নম্বর হচ্ছে এককালে কম্পিউটার ইন্ট্রোডাকশন নিয়ে প্রচুর হই রব উঠেছিল, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও সেরকম রব উঠছে। সুতরাং দেখুন, চেঞ্জ বিজ্ঞানের প্রগতি তো আপনি আটকাতে পারবেন, তাকে গ্রহণ করতে হবে, তাকে যথাযথভাবে ব্যবহার করতে পারবেন। সুতরাং ইয়াং মাইন্ডসরা তারা কিভাবে ক্রিয়েটিভলি যথার্থভাবে ব্যবহার করতে পারবে সেটা একটা বড় দরকার। এবং সবশেষে হচ্ছে সমস্ত কিছু মূলে থাকে হলো আমাদের এই পৃথিবীর যে পরিবেশ, সে পরিবেশকে সুরক্ষা রাখা, যাতে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা রাখা। সুতরাং এই সমস্ত টেকনোলজি ফাইনালি কিন্তু একটা জায়গায় মিলিত হচ্ছে, সেটা আমরা এতে সবাই ভালো থাকি। এই সমগ্র বিষয়টাকে চিন্তা করে এই আঙ্গিকেই আমরা এই মেলাটা করছি। আশা করছি আমরা প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম করতে পারছি। স্যার, আজকে ইস্টার্ন যে সায়েন্স ক্যাম্প এখানে হচ্ছে 2 দিন ধরে, কি প্রোগ্রাম থাকছে বা আজকে কি সূচনা হলো? আজকে এটা ইস্টার্ন ইন্ডিয়া ইনোভেশন ফেস্টিভ্যাল আমাদের এইরকম প্রথমবার আমরা দীঘাতে আয়োজন করছি, যেখানে পুরো ইস্টার্ন ইন্ডিয়া থেকে ভুবনেশ্বর বলুন, পাটনা বলুন, এই বর্ধমান, পুরুলিয়া, কলকাতা, আমাদের দীঘা, এইসবকে নিয়ে বিভিন্ন ধরনের যে ইনোভেশন হাব আছে ওখানকার ছাত্ররা ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে এসেছে। তার সঙ্গে বেশ কিছু আমাদের কাছাকাছি যে স্কুল, আমাদের মেদিনীপুরের যে স্কুলগুলো আছে, এর ছাড়াও বেশ কিছু যে ফ্রিল্যান্সার গ্রুপ আছেন যে নিজে গ্রাসরুট লেভেলে ইনোভেশন করেন, যাকে আমরা জোগাড় বলি না, তো জোগাড় নাগাড় করান, ওই রকম বেশ কিছু ওনারা আছেন। এইরকম বেশ কিছু গ্রুপ আছেন যে পার্টিসিপেট করেছেন। আর মোটামুটি আমাদের 36 নম্বর অফ পার্টিসিপেশন হয়েছে। আর এই প্রোগ্রামটা এই দীঘা থেকে প্রথমে স্টার্ট হয়েছে, আর আশা করি যে আমরা এটা প্রত্যেক বছর বলো কোন কোন স্কুল পার্টিসিপেট করেছে এখানে? আমাদের পূর্ব মেদিনীপুরে কোন কোন স্কুল পার্টিসিপেট করেছে? বিদ্যাভবন আছে, কোনটাই পাবলিক স্কুল আছে, মাউন্ট লিট্রা আছে, এরকম বেশ কিছু স্কুল আছে যে পার্টিসিপেট করেছে। আরও গ্রামেরইও স্কুল অনেকগুলো আছে যে এসেছে। আগামী দিনে কি ভাবছেন? আগামী দিনে ভাবছি কি এই প্রজেক্টকে দিয়ে
এই স্টুডেন্টরা নতুন আইডিয়া যে দেবে তাকে আর ভারতবর্ষে যে ইনোভেশন ইন্ডেক্সটা আছে আরও বাড়বে, হয়তো নতুন জিনিস যাকে আমাদের যে পেটেন্ট করানো ব্যাপারটা ওটা আরও বাড়বে। যেহেতু কি আর স্টুডেন্ট যে আছে বেশ কিছু আজকে 400 স্টুডেন্ট এসেছে বিভিন্ন স্কুল থেকে, ওরাও মোটিভেশন পাবে যে ওরা কীভাবে নতুন আইডিয়াটা এই 6 ক্লাস 7 ক্লাস বা 9 ক্লাসের যে বাচ্চারা করছে ওরা করতে পারে। দীঘা বৃন্দাবন থেকে এসেছি। এবার আমরা অ্যাসিড ওয়ার্কিং মডেলটা প্রডিউস করেছি এখানে। এবার যাতে বিশ্ব উষ্ণায়ন এবং আরও অনেক ক্ষতিকারক প্রভাব গাছের সালোকসংশ্লেষ ব্যাহত হয়ে যাচ্ছে, স্টোন ক্যান্সার এগুলোতে কমানো যায়, সেটার জন্য এখানে ইনভেশন হচ্ছে, এটা দেখানোর জন্য এখানে অ্যাসিড মডেলটা। তোর নাম? নবনীতা কথা। কোন ক্লাস? আমাদের 11। আমি ট্রানজিশন গ্রুপ বর্ধমান গ্রুপ থেকে এসেছি, আর আমি অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। তো আমার প্রজেক্টটা এখানে হচ্ছে মধিরা সান টেম্পলের ওপর। মধিরা সান টেম্পল যেটা গুজরাটে আছে, সেটা আমার বক্তব্য হচ্ছে যে মধিরা সান টেম্পল এখানে 126 থেকে 127 খ্রিস্টাব্দে আসছে, কিন্তু আমরা এখানে আমার বক্তব্য যে ঠিক এই সময়টাই নয়, 891 খ্রিস্টাব্দে কিন্তু এটা তৈরি হয়েছে। তো আমরা এটা কী করে দেখতে পাচ্ছি না, পর্বতক্রমী রেখা যেটা অবলিকুইটি দিয়ে যে শিফটিংটা আমরা আছে সেখান দিয়ে আমরা মেন দেখতে পাচ্ছি। আমাদের মডেলটা হলো অ্যাসিড রেইন ওয়ার্কিং মডেল। এর দ্বারা আমরা বোঝাতে চাইছি যে যানবাহন থেকে যে ধরনের গ্যাসগুলো নির্গত হচ্ছে, এছাড়া কলকারখানা থেকে যে ধরনের ক্ষতিকারক গ্যাসগুলো নির্গত হচ্ছে, লাইক CO2, SO2, NO2, এগুলো এবার জলের নর্মাল পিএইচ হলো 5.6 এরকম কাছাকাছি। এবার এগুলো CO2, SO2, NO2 এগুলো বিক্রিয়া করে জলের সঙ্গে বিক্রিয়া করে এর পিএইচটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। যেরকম H2CO2 এর সঙ্গে বিক্রিয়া করে H2CO3 কার্বনিক অ্যাসিড, NO2 এর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে। ফলে জলের পিএইচ অনেকটাই কমে যাচ্ছে, 4.5 বা তার থেকে অনেক কমে যায়, 3.5 এর কাছাকাছি। সেটা অ্যাসিড বৃষ্টিরূপে নির্ভর করছে। এবার অ্যাসিড বৃষ্টিরূপে করতে হচ্ছে। এবার এটা কত হচ্ছে তখন এই ইয়েটা মাটির অনেক উর্বরতা হ্রাস পেয়ে যাচ্ছে, আর কলকারখানার গাছের সালোকসংশ্লেষ ব্যাহত হচ্ছে, আর তারপরে অনেক আমরা সেই জন্য আমরা এটা ওয়ার্কিং মডেল, এই ওয়ার্কিং মডেল সেটা এটাই প্রডিউস করতে চাইছি যে অ্যাসিড বৃষ্টি যদি কোনোভাবে কমানো যেতে পারে। যানবাহনে সিএনজি চালিত যানবাহন ব্যবহার করতে হবে। এছাড়া আইনত দিক থেকে পদক্ষেপ নিতে হবে যাতে কলকারখানা থেকে SOx বা NOx জাতীয় ক্ষতিকারক গ্যাসগুলো নির্গমন বন্ধ করা যেতে পারে। ওটার ব্যবহার করে ওটার জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, ফলে অ্যাসিড বৃষ্টির প্রভাবটাও কমবে। এর দ্বারা কারণ অ্যাসিড বৃষ্টির ফলে গাছপালা মারা যাচ্ছে, সালোকসংশ্লেষ ব্যাহত হচ্ছে, তাই জন্য আমাদের বিশ্ব উষ্ণায়নটাও বেড়ে যাচ্ছে, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে। তাই জন্য আমরা দেখাতে চাইছি যে এছাড়া অনেক ঐতিহাসিক স্মৃতিসৌধ আছে, যেমন তাজমহল ছাড়া এগুলো, সেগুলোতে স্টোন ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওটা যদি নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম তো দেখতে পাবে না। ওই জন্য ওয়ার্কিং মডেলের সাহায্যে এটাকে কমানো যাবে না, কিন্তু কিছুটা কমানো যেতে পারে, হয়তো বন্ধ করা যাবে না।